চাঁদের আলোয় লুকিয়ে থাকে কতই না অজানা কথা। সেসব অজানা কথা তুলে ধরবার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চন্দ্রালোকের কথায় আপনাদের স্বাগত। আমাদের এই জীবনের প্রকৃত অর্থ কি? টাকা সম্পত্তিই কি জীবনের একমাত্র লক্ষ্য, নাকি আমাদের কাছের মানুষদের ভালোবাসা ও তাদের সম্পর্কের উষ্ণতাতেই লুকিয়ে থাকে জীবনের মানে? চলুন আজকের গল্পে না হয় এই প্রশ্নগুলির উত্তর খোঁজবার চেষ্টা করি আমরা। গল্পে ঋতুরাজ হালদার, কণ্ঠে সুপ্রিয় দাস ও ঋতুরাজ হালদার, আবহবে সুপ্রিয় দাস, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং গৌরব বোস, সোহিনী। স্পেশাল থ্যাঙ্কস কাজিদা ও সুদেশনাকে। শুরু হচ্ছে আজকের গল্প, শর্ত। এই যে জীবন, আপনার ও আমার, এর উদ্দেশ্য কি? কি অর্থ আছে আমাদের এই অস্তিত্বের? এই প্রশ্নের উত্তর কেউ কেউ জেনে যায়, আর বাকিদের তা জানতেই হাতের সময় ফুরিয়ে যায়। যদি আপনি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন, তবে আমি আপনারই দলের লোক। আমি আমার ২৬ বছরের জীবনের অনেক আগেই খুঁজে পেয়েছিলাম এই প্রশ্নের সহজ সরল উত্তরটি। আমাদের এই জীবন, এই অস্তিত্বের অর্থ কেবলই অর্থে। ছোটবেলায় আমার স্কুলে যেতে হতো ছেঁড়া জামা কাপড় পরে। সবার হাসির পাত্র হতাম আমি। টিচাররা পর্যন্ত অপমান করতো আমায়। টিফিন টাইমে দেখতাম সবার টিফিনের কত বাহার, আর আমার কপালে থাকতো আগের রাতের বাসি রুটি ও বেঁচে যাওয়া তরকারি। স্কুল থেকে ফিরে পাড়ার মাঠে বসে খেলা দেখতাম আমি। কেউ আমায় খেলা নিত না, কারণ ওরা জানতো আমি যদি বল হারিয়ে দিই, আমি তার টাকা দিতে পারবো না। টিউশনে গিয়েও হেনস্থা হতে হতো আমায়, সময় মতো মাইনে না দিতে পারায়। মেলার রাস্তায় পড়ে থাকা পাতি খেলনার ন্যায় সস্তা ছিল আমার অস্তিত্ব। স্কুল জীবনেই নিজেকে শেষ করে ফেলার কথা ঘুরতো আমার মাথায়। জীবনটা অসহ্য হয়ে উঠেছিল আমার কাছে, কিন্তু তার থেকেও বেশি অসহ্য যেটা ছিল, সেটা ছিল আমার বাবা। আমার বাবা ছিলেন এক সামান্য ইলেকট্রিক মিস্ত্রি। পাড়ার লোকের ফ্যান ও টিউবলাইট সারিয়ে যা দু এক পয়সা আসতো তাই দিয়েই আমার সংসারটা চালাতেন। আমার মায়ের আলমারিতে ছিল মোট ৩টে শাড়ি। এই ৩টে শাড়ি পরেই তিনি কাটিয়ে দিয়েছিলেন বিয়ের পরের এতগুলো বছর। একবারের জন্য নতুন শাড়ির চাহিদা করেননি বাবার কাছে। আমাদের দিনে ৩ বেলায় ভাত রুটি জুটতো বটে, কিন্তু তা খেতে হতো হয় ডাল ও আলু সিদ্ধ, নয়তো মুখ পচানো কোনো সবজির তরকারি দিয়ে। এত অভাব, এত কষ্ট সত্ত্বেও আমার গা পিত্তি জ্বলতো যা দেখে, তা হলো আমার বাবার মুখের হাসি। সেই হাসি ছিল এক পরাজিতের হাসি, প্যাথেটিক। নিজের হার সে নিজেই স্বীকার করে নিয়েছিল, মেনে নিয়েছিল যে এর থেকে ভালো জীবন তার আশা করাটাই বৃথা। তাই এক মুহূর্তের জন্য চেষ্টা করতো না সেই অভাবের দানবের নাগাল থেকে বেরিয়ে এক প্রকৃত জীবন গড়ে তোলার। ঘৃণা হতো আমার এই ভেবে যে আমি এর ছেলে। কোনো মতেই আমি বিশ্বাস করতে পারতাম না যে আমার শরীরে এই কাপুরুষের রক্ত বয়। আমি কোনোদিনও দেব না নিজেকে এভাবে হারাতে, জীবনের কাছে এভাবে মাথা নত করতে। আমি টাকা কামাবো, আমি প্রচুর টাকা কামাবো। আজ আমি নিজের কথা রেখেছি, হারিনি আমি। নিজের যোগ্যতা স্টার্ট আপ শুরু করে নিজে কোম্পানি দাঁড় করিয়েছি এই কম বয়সে। আজ আমার মায়ের আলমারিতে ৩টের বদলে ৩০টা শাড়ি আছে। বাড়ি কিনেছি নিজের, গাড়িও আছে 2টো। বাহুলতার অভাব নেই কোনো। আমার কোম্পানিটা সফল হওয়ার শুরুর দিকেই বাবা মারা যান। তখন সবার সামনে নিজের মুখে দুঃখ দেখিয়েছিলাম বটে, কিন্তু মনে মনে খুশিই হয়েছিলাম। যতই হোক, ঘাট থেকে একটা বেকার বোঝা নেমেছিল সেই দিন। আজ আমার এই সফলতা, এই প্রতিপত্তি কেবল আমার, কারোর অংশীদারি নেই এতে। আমি নিজে খুঁজেছি আমার নিজের জীবনের অর্থ, নিজে লিখেছি আমার নিয়তি, আর আমি থামবো না। কেউ পারবে না আমায় থামাতে, কেউ না, এমনকি উষাও না। উষা আমার ফিয়ান্সি। সে বলে আমি তাকে সময় দিই না, আমার মাথায় নাকি কেবল টাকার কথাই ঘোরে।
সে চায় আমি শুধু তাকেই আগলে বেঁচে থাকি, কারণ সে নাকি আমায় ভালোবাসে। যত সব ন্যাকাম, যেন আমি বুঝি না তার এই ভালোবাসা আর আমার ব্যাংক ব্যালেন্সের সামনুপাতিক সম্পর্ক। নেহাতই মায়ের মিনতি আর আমার শরীরের চাহিদা মেটাবার জন্য এখনো সহ্য করছি সম্পর্কটাকে, নাহলে কবেই ছেড়ে দিতাম। যত সব টাকা ও সময় শ্রাদ্ধ। আমার অস্তিত্বের উদ্দেশ্যের পথে কাউকে বাধা হতে দিই না আমি। কেউ পারে না আমার সামনে প্রতিবন্ধ হয়ে দাঁড়াতে। কিন্তু নিয়তির বিরুদ্ধে এই যুদ্ধে কেবল একটাই অদমনীয় শত্রু আছে আমার, সে হল আমার শরীর। তার এত চাহিদা, আবেগ ও কষ্ট। আমি হাজার চেষ্টা করি তাকে বোঝাতে যে এই সবই মায়া, জীবনের অর্থ কেবলই একটাই। কিন্তু সে মানে না, সে কেবলই ক্লান্ত হয়ে ওঠে, আর তার মাসুল দিতে হয় আমাকে বারে 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 বারে। আজকেও সে বড্ড ক্লান্ত হয়ে উঠেছিল, তাই তার ক্লান্তি সংবরণ করার জন্য হুইস্কির বোতলের সাথে প্রেমলাপ করছিলাম মধ্যরাত পর্যন্ত উষার বাড়িতে বসে। ঠোঁটে হুইস্কির মধুর ছোঁয়ায় ভুলেই গেছিলাম যে কাল একটা জরুরি মিটিং আছে, আমায় প্রিপারেশন নিতে হবে। আর বসে সময় নষ্ট করলাম না, নিজের বাড়ি ফেরবার জন্য উঠে পড়লাম। আমার অবস্থা দেখে উষা আটকাবার চেষ্টা করলো। সে চাইছিল রাতটা আমি তার বাড়িতেই কাটাই, কিন্তু আজও আমি তাকে আটকাতে দিলাম না আমায়। এখন এই গভীর রাতে নির্জন রাস্তায় একা গাড়ি চালাতে মনে হচ্ছে আজকের অন্তত তার কথাটা মেনে নিলেই ভালো হতো। স্টিয়ারিং হুইলের উপর হাতটা ভীষণ কাঁপছে, দৃষ্টিটাও কেমন ঘোলাটে, মাথাটাও নুয়ে পড়ছে। এই শরীরের প্রতি এর চেয়ে বেশি রাগ আমার এর আগে কোনো দিনও হয়নি। ওর ক্লান্তি মেটাবার জন্য মদ কিনলাম, আর এখন শালা ওই ন্যাকামো করছে। গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো তত ভালো। 4-5টা সিগন্যাল কাটিয়ে বেরিয়ে গেলাম, যা হবে দেখে নেব। ফাঁকা রাস্তার উপর গাড়িটা ছোটাচ্ছিলাম হাওয়ার গতিতে। হঠাৎ দেখি ফুটপাতের সামনে একটি বাচ্চা ছেলে রাস্তায় খেলতে খেলতে ঠিক আমার গাড়ির সামনে চলে এলো। তাকে কাটিয়ে ব্রেক করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার গাড়িটা প্রায় একটা ডিগবাজি খেয়ে সোজা গিয়ে ধাক্কা খেলো রাস্তার পাশে একটা ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্টে। এরপর কি হয়েছে তা আমি জানি না। জ্ঞান ফিরে দেখি আমি একটি ঘরের মাঝে রাখা একটা সাদা বেডে শুয়ে আছি। চারিদিকে আমার নানা ধরনের যন্ত্রপাতি। আমার শরীরের প্রত্যেক অঙ্গে ভীষণ রকম যন্ত্রণা অনুভব করলাম। মাথাটাও কেমন ভারী হয়ে আছে। অঙ্গের সামান্য চলনেও প্রচন্ড কষ্ট হচ্ছে। এতক্ষণ খেয়াল করিনি, তবে এবার উঠে বসে ঘরটাকে ভালো করে দেখতে গিয়ে লক্ষ্য করলাম আমার বেডের পাশে ঘরটার এক কোণে কালো পাঞ্জাবি পরা এবং জিন্স পরা একটা ছেলে বসে আছে। ছেলেটির চেহারা দেখে তার বয়স 19-20 চেয়ে বেশি বলে মনে হলো না। ছেলেটির হাতে একটি ট্যাবলেট, তাতেই মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে সে। শরীরে একটু বল এনে আমি তাকে প্রশ্ন করলাম, আমি কোথায়? ছেলেটি তার ট্যাবলেট থেকে আমার দিকে চোখ ফিরিয়ে বলল, শেষের পর্যায়ে। মানে? মানে তোর সময় শেষ। কাল রাতে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। মদের নেশায় গাড়ি চালাতে গিয়ে ল্যাম্পপোস্টে ঠুকে দিয়েছিস। তারপর তোকে এই হসপিটালে আনা হয়, যেখানে তুই এই প্রায় 5 সেকেন্ড আগে এক্সপায়ার্ড করিস। অ্যাক্সিডেন্ট? মানে?
শালা শালা ইয়ার্কি মারছিস তুই আমার সাথে? কে না তোর? হ্যাঁ, কে তুই? উফ, সেই এক খেয়ে প্রশ্ন, কে আমি, কেন আমি। আর ভালো লাগে না। তোদের মানুষদের টিউবলাইট জ্বলতে এত সময় লাগে কেন বলতো? বললাম তো তুই টপকে গেছিস। মরার পর কে আসবে বলে মনে হয় তোর? ঠাকুরদা? আর আমার নাম জানতে চাস? আমার অনেক নাম। কেউ বলে থ্যানাটোস, কেউ বলে শিনিগামি, আবার কেউ ডাকে গ্রিম রিপার। কিন্তু তোর ভাষায় আমাকে ডাকে মৃত্যু। হ্যাঁ জানি অনেকে যমরাজ বলে, কিন্তু আমি মৃত্যুটা বেশি প্রেফার করি। বেশ একটা কুল ভাব আছে। কি বলিস? মৃত্যু। হ্যাঁ, মৃত্যুটাই প্রেফার করি, অন্তত তোর ভাষায়। মৃত্যু? ইয়েস, আই অ্যাম ডেথ। না না না, আমি বিশ্বাস করি না। তুই কিছুতেই মৃত্যু হতে পারিস না। দেখ ভাই, তুই বিশ্বাস কর না কর তাতে আমার কিছুই যায় আসে না, কারণ সেই তোকে আমার সাথেই যেতে হবে। আর তোর ট্র্যাক রেকর্ড যা দেখলাম, স্বর্গে তুই তুই ঠাই পাচ্ছিস না, নরকেই পড়বি। সেখানে আমার যাওয়া আসা লেগেই থাকে। সো এই আসছে 100-200 বছরে তোর সাথে বোধহয় আবার দেখা হবে। আর হ্যাঁ, বিশ্বাস না করার কি যাবে? এক্ষুনি যদি একটা মোষের পিঠে চড়ে কালো মুকুট পরে আসতাম, তখন না বিশ্বাস করে পারতিস? স্টিরিওটাইপ যাবে না বল তোদের? দেখ, আমার রূপের না একটা কারণ আছে। আমার পিআর টিম বলেছে মৃত্যুর পর একটা দানবের বদলে একটা ইয়াং হ্যান্ডসাম মিলেনিয়ালের সাথে যেতে মানুষ বেশি প্রেফার করে, বিশেষ করে মেয়েরা। বুঝলি এবার? ঠিক আছে, চল আর সময় নষ্ট করিস না। একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তোকে সেরে এসে কন্টিনিউ করবো। না না না, এ হতে পারে না। আমি এত তাড়াতাড়ি মরতে পারি না। এখনো অনেক কিছু করার আছে আমার। প্লিজ ভাই, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখ, আমাকে এসব কথা বলা বেকার। এসব কথা আমি রোজই শুনি। দেখ দেখ, কানগুলো পচে গেছে। তাই বেকার সময় নষ্ট করিস না, চল। না না না, আমাকে শুধু একটা সুযোগ দিন। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমার সম্পত্তির অর্ধেক আপনার নামে করে দেবো। দয়া করে আমায় ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। জীবন বাঁচানোর বদলে সম্পত্তি দিবি, তা আবার অর্ধেক? তোর জীবন তো বড্ড সস্তা রে। ঠিক আছে ঠিক আছে, পুরোটাই দেবো, আর সঙ্গে যা চাইবেন তাই দেবো। দয়া করে ছেড়ে দিন আমায়। আচ্ছা, যা চাইবো তাই দিবি? হ্যাঁ 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 হ্যাঁ, যা খুশি যা খুশি। ঠিক আছে, তবে আমি তোর জীবনটাকে ছেড়ে দেবো। ধন্যবাদ ধন্যবাদ, ভীষণ ধন্যবাদ আপনাকে। আমি লাফিয়ে তার পায়ে পড়বার চেষ্টা করলাম, কিন্তু যন্ত্রণার চোটে আমি পারলাম না। আরে দাঁড়া, আমার শর্তটা শুনবি না? তোর জীবনের বদলে আমি কি নেব? না 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 না, তার দরকার নেই। আমি বেঁচে থাকলেই হলো, আমি শুধু বেঁচে থাকলেই হলো। আচ্ছা, তোর পাতটা দে। আমি আমার পা হাতটা অতি কষ্টে এগোলাম তার দিকে। সে আমার হাতটা তার হাতে শক্ত করে ধরে তার এক নখের আঁচড়ে আমার হাতের তালুটা চিড়ে ফেললো। গড়গড় করে রক্ত বের হতে শুরু করলো সেখান থেকে। সেই রক্ত সে আমার সারা হাতে মাখিয়ে একটি কাগজের উপরে আমার রক্ত মাখা হাতের ছাপ নিল, এবং তারপর মুহূর্তেই আমি আবার জ্ঞান হারালাম। এরপর জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমি এখনো শুয়ে আছি সেই হসপিটাল বেডে, কিন্তু আমার শরীরে সেই অসম্ভব যন্ত্রণাটা আর নেই। পাশে চোখ ফিরিয়ে দেখলাম মা আর উষা ছলছল চোখে দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলেছি দেখতেই মা আমার বুকের উপর মাথা রেখে গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। উষাও মুখ চেপে দাঁড়িয়ে কাঁদছে এক নাগাড়ে। আমি এবার একটু উঠে সোজা হয়ে বসলাম। মা এবং উষাকে দেখে স্বভাবত আমার চোখেও একটু জল আসার কথা ছিল, কিন্তু কেন জানি না তা হলো না।
আমি পাথরের মতো বসেই রইলাম। আমার মুখের দিকে তাকিয়ে মা বলল, কিরে, তোর মুখটা এরকম কেন? হাস একটু। ডাক্তাররা বললেন তোকে এই অবস্থায় এখানে আনা হয়েছিল, তা দেখে তারা আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু দেখ বাবা, তুই কত তাড়াতাড়ি সেরে উঠেছিস। এই যে ভগবানের চমৎকার রে বাবু, তুই স্বয়ং মৃত্যুকে হাতছানি দিয়ে ফিরে এসেছিস। এই বলেই মা আবার ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিল। হ্যাঁ, মৃত্যুকে হাতছানি দিয়ে কথাটা শুনে আমার ঠোঁটে একটু হাসি আসা উচিত ছিল, কিন্তু সেটাও জানি না কেন এলো না। হসপিটাল থেকে ডিসচার্জ করে উষা নিজের গাড়ি করে আমাকে আর মাকে আমাদের বাড়িতে ড্রপ করে দিল। বাড়িতে এসেই আমি আমার স্টাডিতে ঢুকে দরজাটা বন্ধ করে বসে রইলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না যা কিছু ঘটল তা কি আদেও সত্যি না কোনো দুঃস্বপ্ন। সব ঘটনাগুলো মাথার মধ্যে হাতড়াতে থাকলাম, স্মৃতিগুলো একটু আবছা। কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়তেই আমার বাঁ হাতের তালুটার দিকে তাকালাম। না, কিছুই স্বপ্ন নয়, যা ঘটেছে সব সত্যি। আমার বাঁ হাতের তালুতে এখনো আছে সেই আঁচড়ের দাগ। আমি সত্যিই মৃত্যুকে জয় করেছি। কিন্তু এত বড় কীর্তির পরও আমার মনে কোনো আনন্দ এলো না। আমি বিজয়ের উল্লাসে আত্মহারা হয়ে লাফিয়ে চিৎকার করলাম না। পাথরের মতোই বসে রইলাম, কোনো অনুভূতি নেই আমার মধ্যে। তার মানে মৃত্যু আমার জীবনের বদলে যেই জিনিসটা নিয়েছে আমার থেকে তা হলো আমার অনুভূতি। যদি আমি সক্ষম হতাম তবে আমার অট্টহাসিতে হয়তো ঘর কেঁপে উঠত এখন। বোকা মৃত্যু! কি ভেবেছে সে? আমার অনুভূতি কেড়ে সে আমাকে কোনো অভিশাপ দিয়েছে? সে যেটা করেছে সেটা আমার কাছে কোনো বরের চেয়ে কম না। অবশেষে আমার সর্বশ্রেষ্ঠ শত্রুকেও আমি জয় করলাম। আমার শরীর আর আমার বাধা হতে পারবে না। নিয়তির বিরুদ্ধে আমার যুদ্ধে আর আমাকে আটকাবার কেউ নেই। ক্লান্তির বাঁধন ছাড়া যন্ত্রের ন্যায় কাজ করতে থাকলাম আমি। আমার সহকর্মীদেরও চিপড়ে কাজ আদায় করলাম। বলেছিলাম, আমি যখন পারি তো তোমরা পারবে না কেন? এই পরিশ্রমের ফলও পেলাম খুব শিগগিরই। মাত্র 1 মাসের মধ্যে আমার কোম্পানির নেটওয়ার্থ 10% বৃদ্ধি হয়ে গেল। টাকা এখন আমার কাছে সস্তা, সফলতা পায়ের ধুলো। কিন্তু আমার জীবনের এই উজ্জ্বলতা কিছু গাঢ় ছায়া ফেলেছিল আমার চারিপাশে। একদিন বাড়িতে ফিরে দেখি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে লিভিং রুমের সোফায়। ডাক্তার বললেন তিনি মাথায় একটা মাইল্ড স্ট্রোক অনুভব করেছেন। এখন থেকে তাকে কড়া নজরে রাখতে হবে, কারণ এই ঘটনা আবার হলে তাকে বাঁচানো সম্ভব না। আমার বাবার প্রতি আমার যতটা ঘৃণা ছিল, আমার মনে ততটা বিষ আমার মায়ের প্রতি ছিল না। কারণ বেচারির তেমন কোনো দোষই নেই। তার নিকম্মা স্বামীটা যত টাকা তার হাতে দিত তাকে তো তাই দিয়েই সংসারটা চালাতে হতো। তার বাইরে তো আর কিছু সাধ্যীয় উপায় কোনোটাই ছিল না তার। আর তাছাড়াও আমার জীবনের প্রত্যেক কঠিন সময় আমার পাশে যে ছিল সে হলো আমার মা। তার প্রতি আমার স্নেহ ছিল অজস্র। আজ যদি আমি সেই পুরনো আমি হতাম তবে হয়তো সব ছেড়ে পড়ে থাকতাম তার পাশে। ভাগ্যিস আজ আমার শরীরে স্নেহ মমতা নামক দুর্বলতাগুলো কিছুই নেই, নাহলে কতটাই লোকসান হয়ে যেত যে আমার, কেই বা বলতো। বাড়িতে রেখেই চিকিৎসা চালাচ্ছি মায়ের। মোটা টাকা দিয়ে 24 ঘন্টা থাকবে এমন আয় রেখেছি। আর যা যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছি বাড়িতেই। আর কি চাই মায়ের? আমাকে ছেলের অগ্রাধিকারগুলোই যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অভিভাবক?
আমার কোম্পানির এত দ্রুত গ্রোথ দেখে সৌদি আরবিয়া থেকে একটা অফার এলো। আমি জানতাম যদি এই ডিলটা সাকসেসফুল হয় তবে আমার কোম্পানিকে আর পেছন ফিরে দেখতে হবে না। ঐশ্বর্য আমার পায়ে গড়াগড়ি খাবে। মিটিংয়ের সব প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টের জন্য রওনা হচ্ছিলাম, এমন সময় মায়ের শরীরটা ভেঙে পড়ল। আয়া আমাকে মিনতি করলো যাতে আমি না যাই, কিন্তু ভাগ্য আমাকে যে এত বড় সুযোগটা দিয়েছে সেটা ছাড়বার কোনো প্রশ্নই এলো না আমার কাছে। মাকে নিয়ে হসপিটালে চলে যাও, আয়াকে এই বলে আমি বেরিয়ে পড়লাম। মিটিং সাকসেসফুল হলো, ডিল ফাইনাল করে কন্ট্রাক্ট সাইন করলাম। যুদ্ধে বিজয়ী যোদ্ধার মতো বুক ফুলিয়ে ফিরলাম, কিন্তু বাড়ি এসে দেখি বাড়ি আমার ফাঁকা। চারিদিকে দমদমা নিস্তব্ধতা। খোঁজ নেওয়ার পর জানলাম আমার মা গত হয়েছেন। হসপিটালে সবাই আমার অপেক্ষাতেই আছে। সেখানে পৌঁছে দেখলাম উষা সমেত আমার আরও কয়েকজন আত্মীয় দাঁড়িয়ে আছে। তাদের সবার মধ্যে কেবল আমার চোখ দুটিতেই জলের এক ফোঁটা বিন্দু পর্যন্ত নেই। অবাক হয়ে তাকিয়ে আছে তারা সবাই আমার দিকে, আমার চোখের দিকে। যেন মরুদ্যানের ন্যায় জল সন্ধান করছে তারা সেখানে, কিন্তু ব্যর্থ হয়ে হাঁসফাঁস করা ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না। হসপিটালের স্টাফের সাথে কথা বলে সব ফর্মালিটি মিটিয়ে আমি আমার মায়ের দেহের শেষ দেখা পেলাম। মায়ের সেই মুখটা, হাজার দুঃখ হাজার কষ্ট যার হাসি কাটতে পারতো না, আজ তা এক অনুভূতিহীন পাথর, ঠিক আমারই মতো। উষা এতক্ষণ আমার পাশেই ছিল, কিন্তু এই সারাটা সময় খেয়াল করিনি আমি তাকে। এবার তার মুখটা লক্ষ্য করলাম, সে আমার দিকে চেয়ে আছে। তার চাউনিতে আছে কেবলই ঘৃণা। বাধ্য হয়ে কাজের থেকে কিছুদিনের ছুটি নিলাম। বিধি অনুসারে মায়ের সমস্ত কাজ সম্পন্ন করলাম। অনেক টাকা খরচ করে ব্রাহ্মণকে খাইয়ে শ্রাদ্ধানুষ্ঠান করলাম, কিন্তু তারপরও কেমন যেন এক অবর্ণনীয় অতৃপ্ত ভাব রয়ে গেল আমার মনে। শ্রাদ্ধের জন্য যত আত্মীয় এসেছিল সবাই চলে গেল এক এক করে। বাড়ি আমার আবার ফাঁকা হয়ে গেল। পরের দিন বাইরে দেখলাম উষার গাড়ি এসে থামলো। তাকে দেখে ভাবলাম হয়তো সে আবার আমাদের বিয়েটা সেরে ফেলার প্রস্তাবটা দিতেই এসেছে। বিয়ে করে এবার থেকে সে এই বাড়িতেই থাকবে, সে আমার সাথে। কিন্তু বাস্তব তা নয়। তার চোখে সেই ঘৃণা ভরা চাউনি। আমার মুখের দিকে তাকিয়ে তার দৃষ্টি দয়ে যেন খাবলে খাচ্ছে সে। আমার মতো অমানবিক পাষণ্ড যে তার মায়ের মৃত্যুতেও এক ফোঁটা চোখের জল ফেলতে পারে না, তার সাথে সে কোনো মতোই ঘর করতে পারবে না, এই বলে সে গর্জে ওঠে। কিন্তু তার এই বজ্রপাতেও আমার মুখের সামান্য বিচলন না দেখতে পেয়ে সে আবার মুখ চেপে কাঁদতে আরম্ভ করল। আমি তার দিকে তাকিয়ে পাথরের মতোই দাঁড়িয়ে থাকি। একসময় সে তার কান্না থামিয়ে তার হাত থেকে আমাদের এঙ্গেজমেন্ট রিংটা খুলে আমার পায়ের সামনে ছুঁড়ে দেয়। তারপর একটাও কথা আর উচ্চারণ না করে চলে যায়। এটাই ছিল আমার তার শেষ দেখা। এরপর কোনো সম্পর্ক রাখে না সে আমার সাথে। এ ছিল কেবলই আমার অধঃপতনের আরম্ভ। যতটা পরিমাণ সময় ও পরিশ্রম দিয়ে যেই চূড়ায় উঠেছিলাম, আমার জীবন ততটাই দ্রুত সেখান থেকে নিচে গড়াতে আরম্ভ করলো।
অমানবিক পরিশ্রম করানোর অপবাদে ওয়ার্কার্স ইউনিয়ন ক্ষেপে ওঠে আমার কোম্পানির ওপর। একদিন তাদের দল এসে আমার কোম্পানির ভেতর ঢুকে জানলা দরজা ইকুইপমেন্ট সব ভেঙে তছনছ করে চলে যায়। অধিকাংশ স্টাফও ইস্তফা দিয়ে দেয়। এসবের খবর ছড়িয়ে যাওয়ায় আমার সৌদি আরবিয়ায় ডিলটাও ক্যান্সেল হয়ে যায়। আমার কোম্পানির নেটওয়ার্থ, স্টক, শেয়ার্স সব পাতালমুখী হয়। এত লোকসান হয় যে আমি কোম্পানিটাকে আর বাঁচিয়ে রাখতে পারি না। আমার বেশিরভাগ সম্পত্তি হাতছাড়া হয়ে যায় ব্যাংকেও লোন মেটাবার খাতিরে। আজ আমার কিচ্ছু নেই, কিচ্ছু না। সব হারালাম আমি কাঁদতে চাই। সবটুকু ঢেলে দিয়ে আজ কাঁদতে চাই। ফাটিয়ে চিৎকার করলাম। নিজের চুল নিজে হাত দিয়ে ছিঁড়ে এক ফোঁটা চোখের জল পর্যন্ত বের করতে পারছি না। আমি পারলাম না। আমি হেরে গেলাম। আমি পরাজিত। আমার জীবন, আমার রক্ত দিয়ে গড়ে তোলা আমার সাম্রাজ্য হাওয়ায় এক ঝলকায় এক নিমেষে ধুলোয় মিশে গেল। আমায় মুক্তি দাও, আমি মুক্তি চাই। মুক্তি চাস? তুমি এসেছো, তুমি 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 এসেছো, তুমি এসেছো। আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আমার মুক্তি চাই তোমার এই অভিশাপ থেকে। আমায় মুক্তি দাও। আচ্ছা দেব, কিন্তু আমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার যে একটাই উপায়। হ্যাঁ আমি জানি, আমি রাজি আছি, আমি সব জানি। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরাজিত। নিয়তির সাথে আমার আর কোনো লড়াই নেই। আমি কেবল মুক্তি চাই। আমি বলছি, আমি মুক্তি চাই, একেবারে মুক্তি চাই। ঠিক আছে, চল তাহলে। চলো বন্ধু, চলো। আজ আমি তোমার সাথে হাসি মুখেই যাব। চলো।